বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে বেশ কথাবার্তা বলেছিলাম। সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখেছিলা যে স্পিন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ কি এস এর মান হাফ কেন হয় এবং তার প্লাস মাইনাস মান কখন হয়, তো এ সম্বন্ধে আমরা দেখেছিলাম। তো কোয়ান্টাম সংখ্যার আমাদের আরও কিছু টার্ম আছে, সেইগুলো আমরা গতদিন আসলে সময় স্বল্পতার কারণে আমরা কমপ্লিট করতে পারিনি। তো এখন আমরা এইটুকু দেখব যে একটা অরবিটালে অর্থাৎ কি একটা শক্তি স্তরে বিভিন্ন কক্ষপথ অর্থাৎ অরবিটে যে উপশক্তি স্তরগুলো থাকতে পারে, অরবিটালগুলো থাকতে পারে এবং তার মধ্যে কতগুলো সাব অরবিটাল থাকতে পারে এবং সেই সাব অরবিটালগুলোতে সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কতগুলো হতে পারে সেগুলো আমরা দেখব। তাইলে যদি আমরা কোনো একটা এইরকমটা বুঝি, মনে করো তোমাকে বলাই হলো যে পরমাণুর, লিখে নাও, পরমাণুর তৃতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তর মানে থার্ড অরবিটে, ক্লিয়ার? তৃতীয় শক্তি স্তরে এল ও এম এর মান হিসাব করে কতটি অরবিটাল থাকতে পারে তা দেখাও বা গণনা করো। তো এখন এখানে আমরা এটাকে আমি খুব সহজভাবে একটা ছোট্ট চার্টের মাধ্যমে দেখাবো, তাহলে বিষয়টা তোমাদের জন্য খুব ইজিলি ব্রেনের মধ্যে কি ধারণ করতে পারবে। তো আমাদের পরমাণুর থার্ড শক্তি স্তর অর্থাৎ কি নিউক্লিয়াসের পরে তৃতীয় কক্ষপথে এল এবং এম এর মান হিসাব করতে হবে। তো এখন এখানে দুটো বিষয় আমাদের জানতে হবে, এল এবং এম এর মান কেন বলা হলো। এখানে খেয়াল করে দেখো যে আমাদের পরমাণু তৃতীয় শক্তি স্তর বলতে এখানে এন এর মান কিন্তু 3, এটা কিন্তু ইন্ডিকেটস করে দেওয়া হয়েছে এটার মাধ্যমে। এবার এল এর মান দিয়ে আমরা এইটুকু বুঝি, এল এর মান দিয়ে আমরা কি বুঝি বলো তো? দিস ইজ অরবিটাল বুঝি। অরবিটাল মানে কোন কোন অরবিটাল হতে পারে সেটা এল এর মান দেখে আমরা বুঝতে পারবো, ক্লিয়ার? এবং এম এর মান দেখে আমরা অরবিটালের সংখ্যা বুঝতে পারবো। কি বুঝতে পারবো বলো তো? অরবিটালের সংখ্যা। তাহলে এখন আমি এইটাকে খুব মানে কি রিঅ্যারেঞ্জ করে খুব সুন্দরভাবে তোমাদেরকে একটা চার্ট লিখে দিচ্ছি, তোমরা এভাবে লিখে নিতে পারো। দিস ইজ, এখানে আমরা লিখব প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, ওকে। দেন আমরা লিখব উপস্তর, উপশক্তি স্তর বা উপকক্ষপথ কথাটাও লিখতে পারি আমরা। এরপরে আমরা লিখব সহকারী কোয়ান্টাম সংখ্যা, তার মানে দিস ইজ এল, এবং এরপর লিখব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম, এবং এরপর লিখব অরবিটালের সংখ্যা, অরবিটাল সংখ্যা। যদিও এটাকে অরবিটাল বই পুস্তকে লেখা হইলেও আসলে লেখা উচিত এখানে কি অরবিটাল বা সাব অরবিটাল সংখ্যা। যেমন একটু তোমাদেরকে একটু বলেই দিই, তো এর আগেও বলেছিলাম, যেমন আমরা এস পি ডি এফ এদেরকে আমরা কি বলি বলো তো? অরবিটাল, অরবিটাল বলি, হ্যাঁ। আচ্ছা, এরা হচ্ছে অরবিটাল, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এস এর এরকম কোনো মানে কি ব্রাঞ্চ নাই যে এস এক্স এস ওয়াই এস জেড এইরকম কোনো বিষয় না থাকার কারণে এস এর এটাকেই অরবিটাল বলা হয় বা এটার কোনো সাব অরবিটাল নাই। তাহলে সেক্ষেত্রে আমরা এসকে অরবিটাল বলি। আবার পি অরবিটাল হইলেও আমরা পি এক্স, তারপরে পি ওয়াই, পি জেড এদেরকে আমরা কি বলি? সাব অরবিটাল বলি, তাই না বলো তো? তাহলে পি এর যেমন সাব অরবিটাল আছে, এস এর এইরকমটা সাব অরবিটাল নাই। তাই সেক্ষেত্রে আমরা অরবিটাল বা সাব অরবিটাল মানে টোটাল সংখ্যা যদি বের করতে চাই, তাহলে আমরা এটাকেও সেই ক্ষেত্রে কি বলবো? এটাকে অরবিটাল বলবো, আর এদেরকে সাব অরবিটাল বলা উচিত, কিন্তু বলা হয় কি আমাদের বই পুস্তকে বলা হয় এদেরকে শুধুই অরবিটালই বলা হয়, অর্থাৎ কি ডিফারেন্স করা হয় না। তো যাই হোক, এখানে একটু ত্রুটি আছে, এটা আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বলেছি। তো এখন আমরা অরবিটাল সংখ্যা এখানে তো লিখবই, তার সাথে সাথে দেখো আমরা ইলেকট্রন সংখ্যাও এখান থেকে হিসাব করতে পারবো, ক্লিয়ার? ইলেকট্রন সংখ্যা। তো এখন আমি যদি তোমাদেরকে এবার একটু খুব সহজ করে বুঝাবো, দেখো
তোমরা আমাকে উত্তর দিবে, হ্যাঁ, পড়বে আর ক্লাস করবে আর উত্তর দিবে। হ্যাঁ, এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা কি বুঝবো বলো তো? এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের বলাই হয়েছে দিস ইজ তৃতীয় কক্ষপথ। তার মানে তোমরা কি বুঝতে পারছো না যে এখানে এন এর মান কত? 3। অর্থাৎ নিউক্লিয়াসের পরবর্তীতে, নিউক্লিয়াসের পরে যে স্তর, এটাকে যদি আমরা 1 নম্বর স্তর বোঝাই, এটা 2, এটা হচ্ছে কি 3, তৃতীয় শক্তি স্তর। তাহলে তৃতীয় শক্তি স্তরে আমাদের নিশ্চয়ই এন এর মান, প্রধান কোয়ান্টাম সংখ্যা এগুলোকে এন দিয়ে আমরা ইন্ডিকেট করি। তাহলে তৃতীয় শক্তি স্তর মানে এন এর মান কি 3 বুঝবো আমরা। তো এখন এই প্রধান শক্তি স্তরে উপস্তরগুলো কি কি থাকতে পারে? তাহলে উপস্তর মানে অরবিটালগুলো খেয়াল করে দেখো তো। আমি যদি বলি তাহলে এখানে 3 এর সাথে আমার এস অরবিটালের গ্রহণযোগ্যতা আসবে, 3p আসবে, আর কি আসবে বলো তো? 3d অরবিটাল আসবে। কারণ 3 নম্বর কক্ষপথে এফ অরবিটালের কোনো জন্মগ্রহণই হয় না, অস্তিত্বই থাকে না। তাহলে আমরা উপস্তরগুলো এখানে লিখতে পারবো যে দিস ইজ 3 এর সাথে এস অরবিটাল থাকতে পারবে, 3 এর সাথে পি অরবিটাল অনুমোদনযোগ্য হবে, আর 3 এর সাথে ডি অরবিটাল হবে। 3f এটা হয় না, কারণ এফ অরবিটালের যদি আমার অস্তিত্ব পেতে চাই চতুর্থ কক্ষপথ থেকে 4 মানে কি এফ অরবিটাল হয়। ওকে, সো তাহলে আমরা এখানে এই কয়েকটা উপশক্তি স্তর বা আমরা বলতে পারি অরবিটাল বা হচ্ছে কি আমরা এগুলোকে কি বলতেই পারি 3s, 3p অ্যান্ড 3d। এবার একটু খেয়াল করে দেখো তো, আমরা এখানে যে 3s লিখেছি তার মানে কি এখানকার এল নির্দেশ করবে, এল এর মান দেখে আমরা বুঝবো কোন অরবিটাল আছে। তাহলে আমাকে এবার বলো তো, এটা তো এন এর মান, এন এর মান 3, 3, 3। তাহলে এবার এন যদি 3, 3, 3 হয় তাহলে এল এর মান এস অরবিটালের জন্য, এস অরবিটালের জন্য এল এর মান হতে হয় 0। আবার পি অরবিটালের জন্য এল এর মান হতে হয় কত বলো তো? 1 হতে হয় সর্বনিম্ন, মানে কি এটা হচ্ছে ন্যূনতম হতে হয়। এবং ডি অরবিটালের জন্য এল এর মান কত হতে হয় বলো তো? 2। এখন আমরা এই অরবিটাল যেগুলো হতে পারে তৃতীয় কক্ষপথে যে অরবিটালগুলো থাকতে পারে তাদের জন্য আমরা কি এল এর ভ্যালুগুলো বের করে নিতে পেরেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা কি, যে এখানে খেয়াল করে দেখো আমার এল এর মান যেটা, আমরা এম এর মানটা কি জানি? এম এর মান হচ্ছে কি 0 সহ প্লাস মাইনাস এল এর মান। তার মানে কি এম ইজ ইকুয়াল হবে 0 সহ প্লাস মাইনাস এল এর ভ্যালুয়েশন। তাহলে এখন আমি 0-র যদি প্লাস মাইনাস করি, যাই করি, গোষ্ঠী সুদ্ধা কি আসে? 0ই আসে, তাই না বলো তো? সো এখানে 0-র প্লাস মাইনাস যাই করি শুধু 0ই আসবে। এখন এখানে 1, এই 1-এর যদি প্লাস মাইনাস করা হয় তাহলে -1 পাওয়া যায়, 0 পাওয়া যায় এবং কি +1 পাওয়া যায়। এই 3টা ভ্যালুয়েশন পাওয়া যায় প্লাস মাইনাস 1-এর। এবং এখানে নিশ্চয়ই -2 পাওয়া যাবে, -1, 0, +1 অ্যান্ড +2 পাওয়া যাবে। এখন আমরা এল হচ্ছে অরবিটাল, মানে কি অরবিটাল নির্দেশক। এল এর মান দিয়ে আমরা অরবিটাল বুঝতে পারি, আর এম এর ভ্যালুয়েশন দিয়ে আমরা অরবিটালের সংখ্যা বা সাব অরবিটালের সংখ্যা বুঝতে পারি। তাহলে এবার আমাকে এখানে এম এর মান যত, সাব অরবিটাল সংখ্যা তত। তবে এস এর ক্ষেত্রে যত যাহাই অরবিটাল তাহাই সাব অরবিটাল। যেমন তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখবে যে আণবিক ভর আর পারমাণবিক ভর, পারমাণবিক ভর। তাহলে তোমরা আমাকে বলো তো, আণবিক ভর আমরা যদি অক্সিজেনের বলি, অক্সিজেনের পারমাণবিক ভর তোমরা জানো 16, আর আণবিক ভর কত? 32। কিন্তু আবার যদি সোডিয়াম বাবুর কথা বলি, দেখো তো এর আণবিক ভরও 23, পারমাণবিক ভরও কি 23। সো এস এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তাই, এস এর যেহেতু কোনো ব্রাঞ্চ নাই তাহলে ওর ক্ষেত্রে যেটাই অরবিটাল সেটাই সাব অরবিটাল। কিন্তু পি এর ক্ষেত্রে পি হচ্ছে অরবিটাল, কিন্তু পি এক্স, পি ওয়াই, পি জেড এটা হচ্ছে কি সাব অরবিটাল। সো তাহলে আমরা এখানে অরবিটালের সংখ্যা বা সাব অরবিটাল সংখ্যা যেটাই বলি না কেন, এখানে দেখাও তার সংখ্যা। অনেকে আবার মনে করে ভাই এটা তো 0, আরে পাগলা 0 হলেও তো এটা একটা মান, এটা একটা ভ্যালু, ঠিক কিনা? তার মানে এটা একটা মান হিসেবে আমাদেরকে গণ্য করতে হবে। 0 মানে ভ্যানিশ বা নাই এরকমটা না, 0 দিস ইজ এ ভ্যালু, দিস ইজ এ মান। সো এই মান কয়টা? দিস ইজ একটা। সো অরবিটালও কি একটা। এবার দেখো তো পি এর ভ্যালুয়েশন কয়টা পাচ্ছি আমরা? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান 1, 2, 3। তো এখানে অরবিটালও 3টি, অ্যান্ড দিস ইজ এখানে কয়টা? 5টা। সো এই 5টা। এবার তোমাদেরকে আমি যদি এইটুকু বলি, দেখো তো প্রত্যেকটা অরবিটালে তোমরা নিশ্চয়ই জানো এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 2টি। অনুভব পি এর ধারণ ক্ষমতা 6টি হলেও পি এক্স
তারপরে py pz এই সাব অরবিটালগুলোতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টি করে। তাহলে এখন আমরা এখানে সাব অরবিটাল বা অরবিটাল যেটাই লিখে না কেন, যেহেতু এখানে এস আছে তার ক্ষেত্রে অরবিটাল আর বাকিগুলোর ক্ষেত্রে রাখি সাব অরবিটাল। তাহলে সাব অরবিটাল যে কোনো সাব অরবিটালে এবং এস এর অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি করে। দেখো এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা পাবো? 2টা। আর সাব অরবিটালগুলোতেও ধারণ ক্ষমতা সর্বোচ্চ কয়টা? 2টি করে। তাহলে এখন অরবিটাল যদি একটা হয়, একটা অরবিটালে ধারণ ক্ষমতা ইলেকট্রন কতটি? 2টি। 3টাতে তাহলে কি হবে? 3 গুণন 2, তার মানে 3 গুণ 6টি। আর এখানে 5টা অরবিটালে ইলেকট্রন 2টি করে থাকবে একটাতে, তাহলে 5 দুগুণ 10টি। তাহলে আমরা এখানে বলে দিতে পারি টোটাল অরবিটাল হলো 5 3 8 আর এখানে 9টি আমাদের সাব অরবিটাল হলো। আর এখানে টোটালি ইলেকট্রন হবে দেখো 2 আর এখানে কত? 6 8 আর 10, দিস ইজ 18টি। অর্থাৎ এটা মনে রাখবা তোমরা, ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান গুণন 2। তার মানে কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কয়টা পেয়েছি? 9টি গুণন 2, তার মানে ইলেকট্রন সংখ্যা 18টি। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে এখানে কোনো একটা উপস্তরে যদি আমরা কোনো একটা শক্তি স্তরে যদি এল এবং এম এর মানগুলো আমরা হিসাব করতে পারি, তাহলে সেখান থেকে অরবিটাল কতগুলো এবং সেই অরবিটালগুলোতে ধারণকৃত ইলেকট্রন সর্বোচ্চ কত হতে পারে সেটাও কিন্তু আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারবো। ওকে, সো তাহলে এবার আমরা একটু দেখে নিতে চাই যে এখানে যদি আমার তৃতীয় না বলে, দেখো তো তৃতীয় শক্তি স্তর না বলে যেটাই বলুক না কেন, যেটাই বলুক, সাপোজ চতুর্থই যদি বলা হতো তোমাকে, দিস ইজ চতুর্থ বলতাম যদি, অর্থাৎ এন এর মান তখন কত হতো বলো তো? 4। তাহলে এন এর মান যদি 4 হয়, ব্যাপারটা কি তোমরা নিজেরা করবে, আমি একটু আগিয়ে দিচ্ছি। 4 যদি হয় তাহলে এখানে দেখো তো এন এর মান কত হবে? দিস ইজ 4s 4p 4d, আর একটা নতুন অরবিটাল জন্মগ্রহণ করবে, দিস ইজ 4f, তাই না বলো তো? তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে মানগুলো তখন কী হবে? এইটুকু সবই ঠিক আছে, এফ এর জন্য এল এর মান তখন কত হবে? 3। তার মানে এই পর্যন্ত ঠিকই থাকবে, -3 -2 -1 0 +1 +2 +3। তাহলে সেক্ষেত্রে আমার অরবিটাল টোটাল এখানে কয়টা দাঁড়ালো বলতো? এখানে 5টা ছিল, এখানে কয়টা হলো? 7টা। তাহলে ইলেকট্রন তাহলে আমার কী হবে? 7 গুণন 2। এবার নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, তাহলে বাকি হিসাবটুকু তোমরা করতেই পারবে। তারপর আমি করে দিচ্ছি। তাহলে এখানে ছিল কত? 18, আর এখানে টোটালি ইলেকট্রন হলো 16টি, সরি অরবিটাল হলো 16টি, আর 16 দুগুণে এখানে ইলেকট্রন পাওয়া যাবে 32টি। তাহলে আমাদের নিশ্চয়ই এখানে কোনো আমাদের কি প্রবলেম নাই। দেখো একটা ফরম্যাটে আমরা এই টাইপের যে কোনো প্রধান শক্তি স্তরে কতগুলো অরবিটাল থাকতে পারবে বা ইলেকট্রন থাকতে পারবে সেইগুলো সবগুলো আমরা দেখাতে পারবো। তবে এর পরবর্তীতে আমরা যেটাই বের করি না কেন, ইলেকট্রন সংখ্যা কিন্তু 32টির বেশি থাকতে পারবে না। এর আগের ক্লাসেও আমি বলেছিলাম তোমাদেরকে যে আমাদের 2n² যে সূত্র, এই সূত্রে n এর মান সর্বোচ্চ 4 পর্যন্ত প্রযোজ্য। পরবর্তী n এর মান যতই হোক না কেন ইলেকট্রন সংখ্যা 32টির বেশি থাকতে পারে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রশ্ন অনেক সময় এসে থাকে যে পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ইকুয়াল হোয়াট? তাহলে তুমি তো এইভাবে মারতে পারবা 2n², তার মানে কি 2 5² তার মানে ব্যাপারটা কত দাঁড়াচ্ছে? 25 দুগুণ 50 দাঁড়ায়, তাই না বলো তো? কিন্তু 32টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এটা হচ্ছে 2n² সূত্রের সীমাবদ্ধতা, এই পর্যন্ত প্রযোজ্যতা, n এর মান 4 পর্যন্ত, এর চাইতে বেশি হলে সেটা কি প্রযোজ্য হবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, আমরা এরকমটা যেমনটা পাই, যেমন এস অরবিটালের ক্ষেত্রে এস এর জন্য এল এর ভ্যালুয়েশন আমরা কত পাই বলো তো? 0 পাই। এবং এস এর যেহেতু কোনো সাব অরবিটাল নাই, ব্রাঞ্চ নাই, তাহলে এখানে কোনো ঝামেলা নাই। কিন্তু খেয়াল করে দেখো তো, পি অরবিটালের জন্য এল এর মান আমাদের কত হয় বলো তো? দিস ইজ 1 হয়, তাই না? তো 1 যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমরা এম এর ভ্যালুয়েশন বের করি, দিস এম +-0 মানে সব কিছু 0, কিন্তু এখানে এম এর ভ্যালুয়েশনটা নিশ্চয়ই এরকম আসবে -1 0 +1। ওকে, তো এইটা লেখা হয় স্বাভাবিকভাবে অসমতার যে লেখচিত্র সেটা অনুযায়ী যদি বিবেচনা করি আমি এর আগেও কিন্তু এটা নিয়ে কথা বলেছিলাম, আরেকবার বলছি। দেখো, তার মানে এই মানগুলোকে যদি আমরা এইভাবে অসমতার লেখচিত্রে এই সাইডটাকে নেগেটিভ বিবেচনা করি আর এই সাইডটা যদি পজিটিভ বিবেচনা করি আমরা,
তাহলে ডেফিনেটলি এদিকে হচ্ছে কি দিস ইজ মাইনাস, দিস ইজ 1, দিস ইজ -2 এরকম, এদিকে প্লাস, দিস ইজ +2, দিস ইজ 0। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আবার এরকমটা দেখো, এই বাম সাইডটা আমরা মাইনাস ধরেছি। এখন তুমি যদি মনে করো যে তুমি এইভাবে ধরবা, তুমি খাতাতে এইভাবে তুমি ইন্ডিকেট যদি করেই ফেলো যে না ভাইয়া আমি এদিকে +1 ধরবো, এদিকে +2 ধরবো, দিস ইজ -1, দিস ইজ -2, ওকে, ইটস ওকে, তুমি যেভাবে এখানে প্রদর্শন করবে সেটা চলবে তো সেই অনুযায়ী। কিন্তু আসলে অসমতার লেখচিত্রের মেন নিয়ম কি, এদিক থেকে নেগেটিভ অক্ষাংশ ধরে এদিকে কি পজিটিভ ধরা হয়, তাই না বলো তো? সো সেই মোতাবেক আমরা যদি বলি, তার মানে মানটা হচ্ছে কি -1 থেকে শুরু করে আমার +1 পর্যন্ত যে মানগুলো আছে, তাহলে এই পর্যন্ত তাহলে কি কি পাওয়া যায়, -1, 0, +1। তো ঠিক তাই আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। তো এই অনুযায়ী যদি লিখি তাহলে দিস ইজ এল এর মান 1 হলে সেটা হয় পি অরবিটাল। তো পি অরবিটালের ব্রাঞ্চ কয়টা বলো তো? তিনটা ব্রাঞ্চ। একটা হচ্ছে আমরা লিখতে পারি দিস ইজ পি এক্স, একটা পি ওয়াই আর একটা পি জেড। তাহলে এটাকে যদি আমি পি এক্স বলি, এটা পি ওয়াই বললাম, দিস ইজ পি জেড বললাম। সেই মোতাবেক এখন দেখো তো, আমরা যখন এটাকে ওরিয়েন্টেড করব, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে যখন আমরা সজ্জিতকরণ করব, তাহলে আমি কিন্তু এইভাবে লিখতেই পারি। দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার যেহেতু তিনটা মান, আমি ধরে নিচ্ছি দিস ইজ পি এক্স এর জন্য দিস ইজ -1, পি ওয়াই এর জন্য 0 এবং পি জেড এর জন্য +1। ওকে, আবার যদি এই থিমে আমি বিবেচনা করি, দেখো তো এই থিমে বিবেচনা করলে আমি কিন্তু এটাকে দিস ইজ +1, দিস ইজ 0, দিস ইজ -1 এভাবেও বলতে পারি। ওকে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞগণ, রসায়নবিদগণ কি করেছেন, তারা বিভিন্ন মানগুলো দিয়েছেন। কারোটাই কোনোটাই কি অবিশুদ্ধ নয়, সবগুলো রাইট। তার মানে এখানে পি এক্স, পি ওয়াই, পি জেড বা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, অর্থাৎ ডি এর অরবিটাল এবং পি অরবিটালের যে কোনোটার জন্য আমরা যে কোনো মান বিবেচনা করতে পারি। তবে সবচেয়ে বেশি বহুল প্রচলিত অসমতার লেখচিত্র অনুযায়ী আমরা যদি বিবেচনা করি, তাহলে এই মানটা সব জায়গাতে ম্যাক্সিমাম বই পুস্তক, বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্ন, অ্যাডমিশন এবং একাডেমিক বিশেষজ্ঞগণ এই প্যাটার্নেই কিন্তু প্রশ্নের মানগুলো দিয়ে থাকেন। সো তুমি জেনে রাখো, কিন্তু ব্যবহার কিন্তু মানে তুমি যত জানবা তার সঠিকভাবে তুমি ব্যবহার করতে পারবে। সো আমরা এটাকেও রাইট বলবো, এটাকেও রাইট বলবো। আবার কখনো কখনো এরকমটাও কিন্তু কেউ কেউ বিশেষজ্ঞ এরকমটাও বলেছেন, পি এক্স, দিস ইজ পি ওয়াই, পি জেড, দিস ইজ এমনভাবেও বিবেচনা করেছেন, দিস ইজ 0, দিস ইজ -1, দিস ইজ +1। ওকে, তার মানে তুমি প্রশ্নে খাতাতে তুমি কিভাবে উপস্থাপন করছো সেটা হচ্ছে বিষয়। ওকে, তুমি সেক্ষেত্রে তুমি লিখে দিতে পারবে যে কোনটা। আর প্রশ্নপত্র যখন এমসিকিউ থাকবে, তোমাকে একটু খেয়াল করতে হবে যে কোনটার জন্য কোন মানটা প্রযোজ্য হয়েছে বা ধরা হয়েছে বা সেখানে ইন্ডিকেটস করা আছে। ওকে, সো তাহলে আমি এটা বলতেই পারি। দেখো, তবে এতদিন পর্যন্ত আমরা বলি সবচেয়ে বেশি বহুল প্রচলিত সেইটা হচ্ছে কি এই ফরম্যাটে লেখা, দিস ইজ এই ফরম্যাট। ওকে, এটা সবচেয়ে বিগত বছর প্রশ্নগুলোতেও দেখবা এই ফরম্যাটে লেখা আছে। তো এখন আমি এখানে বলতেই পারি দিস ইজ আমাদের পি এক্স এর জন্য -1 বিবেচনা করি, পি ওয়াই এর জন্য 0 অ্যান্ড পি জেড এর জন্য কি +1। অনুরূপভাবে একটু খেয়াল করে দেখো, ডি অরবিটালের ভাগ সংখ্যা হচ্ছে কয়টা বলো তো? ডি অরবিটালের ভাগ সংখ্যা আরও বেশি। দিস ইজ ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার -ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার। তো এইগুলোর আমাদের আকৃতিটা ডবল ডাম্বেলের মতো এবং জটিল প্রকৃতির। ওকে, জটিল প্রকৃতির। তো এইগুলো আমাদের ডবল ডাম্বেলের মতো, এগুলোর স্ট্রাকচারগুলো খুব সুন্দর করে আমার বইয়ে দেওয়া আছে, একটু দেখে নিবে তোমরা। ওকে, তো এখন এখানে দেখো, তাহলে আমরা এই মানগুলো যদি বসাই, তেমন ডি অরবিটালের জন্য এল এর মান কত হতে হয়? সর্বোচ্চ 2 হয়। এবং এখানে এম এর ভ্যালুয়েশন যদি হয় 0 সহ +-2 এর মানগুলো আমি যদি লিখি -2, -1, 0, +1, +2 এভাবে লিখতে পারি। অথবা দিস +1, +2, 0, -1, -2। ওকে, তাহলে এইভাবেই সবচেয়ে বেশি আমরা সজ্জিতকরণটা শিখে থাকি। তো এখন একটু খেয়াল করে দেখো,
আমাদের এখানে প্রত্যেকটা সাব অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানেও যেমন কি 2 2 2, তার মানে 3 2 6টা। এখানে এক একটাতে যদি 2টা করে হয়, 2টা ইলেকট্রন 2 2 2 2, তাহলে 5টা যেহেতু অরবিটালে 5 2 সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 10টি। তো এখন আবার একটু দেখো, খেয়াল করে দেখো ইলেকট্রনগুলোকে একটা অরবিটালে, মনে করো ইলেকট্রন, দিস ইজ এস অরবিটাল, এস অরবিটালের যেহেতু ব্রাঞ্চ হচ্ছে একটাই, দিস ইজ একটাই, এবং এস এর ধারণ ক্ষমতা ইলেকট্রন কতটি বলো তো? 2টি। স্পিন কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য থেকে আমি নিশ্চয়ই এটা তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে একটা অরবিটালে অর্থাৎ 2টি করে ইলেকট্রন যদি থাকে, এই 2টি ইলেকট্রন পরস্পরের সাপেক্ষে যখন মুভ করে তখন তারা নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনের সাথে সাথে নিজ অক্ষের চারিদিকেও ঘোরে। ফলে ব্যাপারটা কি হয় যে এখানে ম্যাক্সওয়েলের ডান হাত দিয়ে যদি কর্কের মধ্যে স্ক্রু ঢোকানো হয়, তাহলে সেক্ষেত্রে অভিমুখটা যেমনটা হয় ঠিক তাই আমাদের ইলেকট্রনের স্পিনের কারণে, ঘূর্ণনের কারণে অভিমুখটা আমরা একজনকে ঘড়ির কাঁটার দিকে পাই, আরেকজনকে বিপরীত দিকে পাই। তার মানে যদি আমরা এরকম বিবেচনা করি যে এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তো ইলেকট্রনগুলোকে আমরা এইভাবেই কিন্তু মানে প্রকাশভঙ্গি এটা, হ্যাঁ, তো এইভাবে লেখা যেতে পারে। আবার দেখো এই ইলেকট্রনগুলোকে তুমি এইভাবেও লিখতে পারবে, কিন্তু ইলেকট্রনগুলোকে এটাকে আমরা ঘড়ির কাঁটার যদি বিপরীত দিক আমরা অনুসরণ করাই, এটা ঘড়ির কাঁটার দিকে অনুসরণ, তার মানে এইভাবে লেখা যেতে পারে। ক্লিয়ার? এখন যদি আমি তোমাকে এইভাবে বলি পি অরবিটালে, দেখো তো দিস ইজ পি অরবিটাল, যেহেতু ব্রাঞ্চ 3টা, একটা হচ্ছে পি এক্স, আর একটা পি ওয়াই, আর একটা পি জেড। পি এক্স, পি ওয়াই, পি জেড। আচ্ছা বলো তো, এরা তো সাব অরবিটাল। টোটাল পিতে যদি ইলেকট্রন 6টা ধারণ হয়, তাহলে সাব অরবিটাল যেহেতু 3টা, তাহলে এক একজন কয়টা করে? 2টা, 3 2 কত? 6। সো 2টা ইলেকট্রন, তার মানে এখানেও 2টা, এখানেও 2টা, এখানেও 2টা। তাহলে এই যে সাব অরবিটাল, এক একটা সাব অরবিটাল আমি এইরকম ব্রাঞ্চ দেখাইছিলাম তোমাদেরকে, আবারও দেখাচ্ছি। দেখো দিস ইজ, এটা যদি আমাদের নিউক্লিয়াসের সাপেক্ষে অরবিটালগুলো কীভাবে থাকে দেখো তো, এটা যদি পি এক্স হয়, দিস ইজ, এটা হচ্ছে সাপোজ পি ওয়াই, দিস ইজ পি জেড। তাহলে সাব অরবিটাল এই পি এক্স ইলেকট্রন কয়টা? 1 এই 1 2, এটা তো কয়টা? 1 1 2, এটা তো কয়টা? 1 1 2, তার মানে এক একটা সাব অরবিটালে ইলেকট্রন কয়টা করে থাকে? 2টা করে। এবং এই 2টা ইলেকট্রনের মধ্যে একজন যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আরেকজন কোন দিকে ঘোরে? বিপরীত দিকে। সো তাহলে আমরা একজন ঘড়ির কাঁটার দিকে পাইলাম, আরেকজন বিপরীতে, একজন দিকে আরেকজন বিপরীতে, এইভাবে একটা দিকে একটা বিপরীত দিকে, অর্থাৎ একটা ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখন এখান থেকে আমরা টোটালি আমরা বলে দিতে পারবো যে ইলেকট্রন কতগুলো আছে, তার ওরিয়েন্টেশন কেমনভাবে আছে, একজন ঘড়ির কাঁটার দিকে আরেকজন ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে এই আমরা হচ্ছে কি বিভিন্ন অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং তাদের ওরিয়েন্টেশনের সিস্টেমটা শিখে নিলাম। তো এখন আমি এরকমটা বলবো, দেখো তোমার হচ্ছে একটা অরবিটালে ইলেকট্রন অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার মান দেখে আমরা ইলেকট্রন কতগুলো থাকতে পারে সেটাও একটু আমরা দেখে নিতে চাই। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, স্পিন কোয়ান্টাম সংখ্যা, দিস ইজ এস অরবিটাল না, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে +-12। ওকে, তো এখন যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বলি, হাইড্রোজেনের নিশ্চয়ই তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন যেহেতু জানো, দিস ইজ 1s1, তাই না বলো তো? তাহলে আমার যে অরবিটাল সব সময় ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে সেটাও কথা না। তাহলে এখানে এই হাইড্রোজেনের যে এস অরবিটাল, তার মধ্যে ইলেকট্রন আছে কি? নিশ্চয়ই কি, একটা ইলেকট্রন। তো একজনের সাপেক্ষে আরেকজন থাকলে বিকর্ষণজনিত কারণে দুইজন বিপরীত দিকে দুইজনকে ঘোরায়, কিন্তু বলো তো এখানে তো বিকর্ষণ নাই, ইলেকট্রন অনলি একটা। তাহলে এই অরবিটালে ইলেকট্রন যেহেতু একটা আছে, এখানে বিকর্ষণ হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই ইলেকট্রনটা নিশ্চয়ই কি, সে নিউক্লিয়াসের সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে ঘুরতে আগাতে পারে, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার দিকেও হতে পারে, আবার ঘড়ির কাঁটার বিপরীতেও হতে পারে। তাই তুমি যেহেতু জানো না সে ঘুরছে কোন দিকে, এটা এক্সপেরিমেন্টাল ব্যাপার, মানে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, সেটা আমাদের পক্ষে সম্ভব না। তাই বিশেষজ্ঞগণ বলেছেন তোমরা যে কোনোটা ধরে নিতে পারো এই একটা ইলেকট্রনকে, যে সে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না বিপরীতে ঘুরছে, যে কোনোটা ধরলেই হবে। তাহলে এবার আমাকে বলো, এই ইলেকট্রনটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, তার জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান দিস ইজ কি, দিস ইজ আমরা কি হাফ বলেছি,
এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হয় মাইনাস হয়, তাই না বলো তো? আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে তখন হয় কি প্লাস হাফ হয়। তাহলে যদি কখনো স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যদি দেখো যে প্লাস মাইনাস হাফ আছে, তাহলে বুঝে নাও এখানে দুইটা ইলেকট্রন, একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীতে। তার মানে এখান থেকে আমরা বলে দিতে পারবো যেহেতু দুইটা মান আছে, তাহলে দুইটা মান নিশ্চয়ই দুটি ইলেকট্রনের জন্য। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যার এই মান দেখে আমরা বলবো এখানে দুইটি ইলেকট্রনের জন্য এই মানটা দেওয়া আছে। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টি? দুইটি। আবার যদি আমার এটার ক্ষেত্রে থাকে তখন স্পিন কোয়ান্টাম সংখ্যার মান শুধুমাত্র একটা যদি দেওয়া থাকে, তাহলে বুঝে নিতে হবে তোমাকে যে সেই অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? একটা, এবং তার জন্যে আমরা মানটা কিন্তু একটা, প্লাস হাফ বা মাইনাস হাফ যেটাই পাওয়া যাক না কেন সেটা একটা মান একটি ইলেকট্রনের জন্যে। এখন একটু দেখো তো, যদি কোনো একটা অরবিটাল সাপোজ যদি এরকম হয় 3p3 এরকম মনে করো, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের পি অরবিটালে 6টা ইলেকট্রন নাই, আছে কয়টা? আছে হচ্ছে 3টা। তাহলে এই 3টাকে আমরা 3px 3py অ্যান্ড 3pz এইভাবে যদি বন্টন করে লিখি, তাহলে ইলেকট্রনের সিস্টেম হচ্ছে কি, এটা আমরা সামনে একটা নীতি পড়ব, হুন্ডের নীতি। তো বন্টনটা হচ্ছে এইরকম, প্রত্যেককে আগে একটা একটা করে দিতে হবে। তো প্রত্যেককে যদি আগে একটা করে দিই, এমন নয় যে এখানে দুইটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে শূন্য, এটা না, এরকম কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। হ্যাঁ, তো তার মানে কি সুষম বন্টন, আগে একটা একটা করে দিই, দেওয়ার পর যদি বেঁচে যায় তাহলে ওভার মানে কি ডবল হবে, ঠিক আছে? তাহলে একটা একটা করে দিলাম। তাহলে একটা একটা করে যখন দেওয়া হয়, ইলেকট্রনগুলোর সিস্টেম হচ্ছে যখন ইলেকট্রনগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকবে, এখানে দুটো থাকলে একজন ঘড়ির কাঁটার দিকে আরেকজন বিপরীতে ঘুরতো, এখানে দুটো থাকলে দিকে বিপরীতে দিকে বিপরীতে, কিন্তু আছে যেহেতু একটা, এটা হুন্ডের নীতি আমরা যখন পড়বো সেটা আরও ক্লিয়ার হবে। তবে আপাতত জেনে রাখো, ইলেকট্রনগুলো যদি ভিন্ন ভিন্ন অরবিটালে সিঙ্গেল সিঙ্গেল থাকে, প্রত্যেকের ঘূর্ণনের দিক হয় একই দিকে। তার মানে এই ইলেকট্রন এ ঘড়ির কাঁটার যদি দিকে ঘোরে, এও দিকে ঘুরবে, এও দিকে ঘুরবে, বা যদি বিপরীতে ঘোরে এও বিপরীত বিপরীত বিপরীত। এমন নয় যে একটা তুমি দিকে একটা বিপরীতে আর একটা দিকে, এরকমটা না। অর্থাৎ ইলেকট্রনগুলো যখন থাকবে তাদের ঘূর্ণন কী হবে? একমুখী হবে, যখন সিঙ্গেল সিঙ্গেল থাকবে। ক্লিয়ার? সো তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে বলি, তার মানে কি, এটা যদি ঘড়ির কাঁটার আমরা বিপরীতে বুঝায় থাকি, তাহলে বিপরীতে হলে এটার জন্য প্লাস হাফ পাবো, এটার বিপরীতের জন্য প্লাস হাফ পাবো, এটাও বিপরীতের জন্য প্লাস হাফ পাবো। তার মানে ইলেকট্রন একটা, আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মানও কয়টা করে? একটা করেই আছে। তাহলে টোটালি এবার স্পিন কোয়ান্টাম সংখ্যা যেহেতু এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল কয়টা? 3টা। তার মানে 3টা মান 3টি ইলেকট্রনের জন্যে। এবার যদি এখানে 2 2 করে থাকতো, 2 2 2, তাহলে কয়টা মান হচ্ছে? তাহলে এখানে দেখো প্লাস মাইনাস হাফ পাবো, প্লাস মাইনাস হাফ পাবো, প্লাস মাইনাস হাফ পাবো। তার মানে প্লাস মাইনাস হাফ মানে কি? একটা প্লাস একটা মাইনাস, তার মানে একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা বিপরীতে। তাহলে একই ইলেকট্রনের তো দুটি মান হবে না, দুটি ইলেকট্রনের দুটি মান। তাহলে এখানে যত মান পাচ্ছি কয়টা? 1 2 3 4 5 6। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টি বলো তো এবার? দিস ইজ 6টি। তাহলে অনেক সময় অ্যাডমিশনের একটা প্রশ্ন বা প্রশ্নগুলো এসে থাকে এরকম, ঢাকা ইউনিভার্সিটির খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া থাকে, এবং সেখান থেকে বলা হয় যে এখানে কতটি ইলেকট্রন আছে। দেখো একটু, যদি এরকমটা হয়, সাপোজ বলা আছে n এর মান 3, l এর মান দিস ইজ 1, m এর মান -1 অ্যান্ড s এর মান প্লাস হাফ। আচ্ছা, এখন আমাদের আগে বুঝতে হবে, এটা তো আমার ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করছে, একটা ইলেকট্রনের ঘূর্ণন। কিন্তু যদি এরকমটা হয়, খেয়াল করো তো, আমাদের এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কয়টা আছে? একটাই মান দেওয়া আছে। তাহলে আমাদের এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যার আমরা মান একটা দেওয়া আছে, যেহেতু শুধুই আমাদের কি প্লাস হাফ, তার মানে বুঝছি আমরা এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। কিন্তু অরবিটাল এখানে কয়টা দেখো তো? অরবিটাল এখানে যদি যেহেতু একটা মান দেওয়া আছে, তার মানে আমরা এখানে বলবো একটা অরবিটাল, তার মানে কি একটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা কতটি? একটি। খেয়াল করো, আমি যদি বলি এখানে m এর মান -1 দিয়ে কি বোঝা যাচ্ছে? যেমন l এর মান 1 মানে এখানে আছে দিস ইজ p অরবিটাল, তাহলে p অরবিটালের জন্য হতে হতো -1 0 + 1, কিন্তু ইলেকট্রন তো আমার এখানে 3p
3p6, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি এতগুলো ইলেকট্রন নাই, আমার যত মান কোনটা একটা, তার মানে এটা 3px 3py 3pz। এবার বুঝো, ইলেকট্রন যে অরবিটালগুলোতে থাকে না সেই অরবিটালগুলোকে অস্তিত্বহীন বলা হয়, কারণ ইলেকট্রন থাকলে সেই অরবিটালটা কার্যকর থাকে। তাহলে দেখো তো একটু, আমি যদি বলি এখানে যেহেতু আমাদের ইলেকট্রনের এখানে মান হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান শুধুমাত্র একটাই প্রযোজ্য, তার মানে কি এখানে শুধুমাত্র px প্রযোজ্য হবে, অর্থাৎ কি py pz ইলেকট্রন যেহেতু নাই, এই পর্যন্ত ইলেকট্রন পৌঁছায়নি, তাহলে প্রথমেই আমাদের কি অক্ষের বিবেচনায় px অরবিটালকে আমরা আগে লিখি। তাহলে এই px অরবিটাল এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত -1, তাহলে এটা দ্বারা একটা অরবিটাল বুঝবো, এটা দ্বারা একটা অরবিটাল, এটা দ্বারা আরেকটা অরবিটাল, তাহলে এটা দ্বারা px, এটা দ্বারা py, এটা দ্বারা pz। তাহলে আমার শুধুমাত্র -1 থাকার কারণে আমি বুঝেই নিচ্ছি এখানে শুধু px কে বলা হচ্ছে। যদি আমার 0 থাকতো তখন বুঝতাম pyও আছে এখানে, যদি এখানে +1 থাকতো তখন বুঝতাম pzও এখানে উপস্থিত আছে, কারণ ইলেকট্রন তো আমার এমনই হতে পারে 3p1 হতে পারে না। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তোমরা জানো 1s2 2s2 2p6 3s2 3p1 এরকম যদি হয়, টোটাল ইলেকট্রন গুণে দেখো কতটা হয়, তাহলে আমাদের 1s2 2s2 2p6 3s2 3p1, তার মানে এই পর্যন্ত দেখো আমার ইলেকট্রন আছে 10টা, এই 2 12টা, এই 1 13টা, তার মানে ইলেকট্রন 13টা, 14টা থাকলে তো না হইলে আমার px y এ যেত, 15টা থাকলে pz এ যেত, কিন্তু যেহেতু 13টা, তার মানে p অরবিটাল আমার একটা ইলেকট্রন যখন প্রবেশ করবে সেই ইলেকট্রনটা নিশ্চয়ই px 3py 3pz, তার মানে ইলেকট্রন এখানে গেছে, এইগুলোতে আসেনি। তার মানে আমার এখানে বুঝতেই পারছি যে আমার যদি এইরকম অরবিটাল অর্থাৎ এম এর মান যদি একটা দেওয়া থাকে, তাহলে বুঝে নাও সাব অরবিটাল একটা, এবং সাব অরবিটাল কোনটা বুঝছি আমরা px বুঝছি সাপোজ, তাহলে px এর আবার এখানে ইলেকট্রনের ঘূর্ণন হচ্ছে একটা, অর্থাৎ হয় ঘড়ির কাঁটার দিকে নয়তো বিপরীত দিকে আমরা বুঝি, কিন্তু এটা প্লাস দিয়ে বোঝাচ্ছে এটা বিপরীত দিকে। তাহলে একটা অরবিটালে একটা ঘূর্ণন, তাহলে একটা ঘূর্ণন মানে ইলেকট্রন, একটি ইলেকট্রনের ঘূর্ণন একটা, যদি প্লাস মাইনাস হতো তাহলে দুটি ইলেকট্রন বলতাম আমরা। তাহলে এই ঘূর্ণনের মান দেখে আমরা বুঝতে পারছি এটা একটা ইলেকট্রনের জন্য ঘূর্ণনের মান, আবার অরবিটালও কয়টা, একটা সাব অরবিটাল, তাহলে এই সাব অরবিটালে px এ একটা ঘূর্ণন হওয়ার কারণে ইলেকট্রন একটা আছে। এবার যদি এরকম থাকতো, সাপোজ আমরা যদি বুঝতাম যে এখানে প্লাস মাইনাস আমাদের 2 থাকতো, তাহলে এম এর মান দেখে বুঝবো কয়টা আছে, ততটা অরবিটাল, তাহলে অরবিটাল হচ্ছে একটি অরবিটাল, কিন্তু ইলেকট্রন আছে কয়টি, দুইটি, একটা অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, দুইটি আছে। তো এখন আমি খুব সহজভাবে বলছি, দেখো আর একটু সহজভাবে, যদি এরকমভাবে কখনো তোমার মান দেয়া থাকে, লেখা থাকলো সাপোজ স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ±½ তাহলে এখানে তুমি বুঝে নাও এখানে তার মানে বোঝাচ্ছে যে এখানে ইলেকট্রন সংখ্যা কয়টি, দুইটি। কেন বলো তো, একটা +½ আর একটা হচ্ছে কি -½ এবার স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যদি এরকম থাকে, সাপোজ 3 +½ তাহলে এখন দেখো এখানে সামনে যেটা থাকবে এটা অরবিটাল নির্দেশ করবে, অর্থাৎ অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা এবং প্রত্যেকটাতে একমুখী ঘূর্ণন বিশিষ্ট ইলেকট্রন আছে। তাহলে আমি যদি বলি 3টা অরবিটালে একমুখী ঘূর্ণন, একমুখী ঘূর্ণন, একমুখী ঘূর্ণন, তার মানে এর মানও ½ +½ এটাও +½ এটাও +½ তাহলে এখানে একটা শুধু মান দেখার কারণে আমরা বুঝবো এটা একটা ইলেকট্রনের, কিন্তু অরবিটাল আছে কয়টা, 3টা, কারণ 3টা অরবিটালে একটি করে ইলেকট্রন, তাহলে 3টা অরবিটালে যদি একটা করে ইলেকট্রন থাকে তাহলে টোটাল ইলেকট্রন কয়টি, 3টি। তাহলে খুব সহজ, তার মানে তোমার এখানে যে মানটা থাকবে এর সাথে সেটা গুণ করে দিবা, মান যতটা থাকবে, একটা থাকার কারণে আমরা 3টা পেলাম। এবার যদি এরকমটা হতো, দেখো তো এস এর মান 3 ±½ তার মানে এখানে মান কয়টা, দুটি ইলেকট্রনের, অরবিটাল কয়টা, 3টা, তার মানে 3টা অরবিটালে দুটি করে ইলেকট্রন, তাহলে 3 দুগুণে কত, 6টি, বা তুমি এভাবে বিবেচনা করতে পারো 3টা মান হচ্ছে +½
আর 3টা হচ্ছে মান কি মাইনাস হাফ। ওকে, তাহলে এখানে 3টা ইলেকট্রন 1 2 3, এখানেও 1 2 3, টোটাল কয়টা হবে তাহলে 3 দুগুণ 6টি। ওকে, অনুরূপভাবে যদি এরকম থাকে এস এর মান 5 প্লাস মাইনাস হাফ কতটি ইলেকট্রন বলো তো, উত্তর দাও কতটি ইলেকট্রন। এটা অরবিটাল নির্দেশ করছে, 5টা অরবিটাল, কিন্তু প্রত্যেকটাতে একমুখী ঘূর্ণন বিশিষ্ট একটা করে ইলেকট্রন, তার মানে এখানে ইলেকট্রন কয়টি 5টি। ওকে, এবার যদি আমি বলি যে এস এর মান 5, দিস ইজ প্লাস মাইনাস হাফ, এবার বলো তো টোটাল ইলেকট্রন কতটি নির্দেশ করছে এখানে। এখানে ইলেকট্রন হচ্ছে কি 2মুখী ঘূর্ণনই আছে 5টা অরবিটালে, তাহলে 5 দুগুণ কত 10টি ইলেকট্রন। তাহলে নিশ্চয়ই এইরকমভাবে যদি কোনো প্রশ্ন দেয়া থাকে তাহলে আমরা নিশ্চয়ই এটার উত্তর করতে পারবো। তার মানে কি এস এর মান দেখবো আমাদের কয়মুখী ঘূর্ণনের দেওয়া আছে, আর অরবিটাল দিয়ে সেটাকে গুণ করে দেব, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অরবিটাল সংখ্যা খুঁজে পাবো, ঠিক আছে, সরি ইলেকট্রন সংখ্যা আমরা কাউন্ট করতে পারবো। ওকে, আচ্ছা এবার তোমরা খুব সুন্দর করে আমাকে বলো এন এর মান সাপোজ 5, এল এর মান কত, দিস ইজ 2, এম এর মান পাওয়া গেল সাপোজ প্লাস মাইনাস 2, এবং দিস ইজ এস এর মান মনে করো প্লাস হাফ। এবার আমি জানতে চাইলাম ইলেকট্রন ইকুয়াল হোয়াট। দেখো তো পারা যায় কিনা, সময় দিলাম তোমাদেরকে, পারো কিনা দেখি তো। ওকে, যারা পেরেছো তারা মিলিয়ে নাও। এবার একটু বলো তো এখানে প্লাস মাইনাস 2 বলতে কি বোঝানো হচ্ছে, তোমরা আমাকে বলো। প্লাস মাইনাস 2 বলতে এখানে -2 -1 0 +1 +2 এই মানগুলো আছে না বলো তো, এবং প্রত্যেকটা মান তার মানে এটা হচ্ছে কি dxy অরবিটাল, এটা dyz dzx dx² -y² অ্যান্ড dz²। প্রত্যেকটাতে ইলেকট্রনের ঘূর্ণন একমুখী করে পাওয়া যাচ্ছে প্লাস হাফ। তার মানে এখানে আমাদের প্রত্যেকটা অরবিটাল, তার মানে অরবিটাল করে 5টা, তাহলে 5টা প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে, তাহলে 5টা অরবিটালে যেহেতু এখানে একটাই মান দেওয়া আছে, অরবিটাল সংখ্যা আমরা পেয়ে গেছি, তাহলে এই 5টা অরবিটালে একমুখী ঘূর্ণনের ইলেকট্রন কয়টা 5টা, তাহলে ইলেকট্রন সংখ্যা টোটাল 5টি। এবার আমি যদি এখানে প্লাস মাইনাস হাফ দিতাম তাহলে কত হতো বলো তো, তাহলে প্লাস মাইনাস হাফ দিলে এখানে টোটাল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান দিয়ে আমরা অরবিটাল বুঝছি 5টা, আর প্রত্যেকটাতে কি 2মুখী ঘূর্ণনেরই ইলেকট্রন আছে। সো তাহলে 5 দুগুণ কত আসতো বলো তো, দিস ইজ 10টি ইলেকট্রন আসতো। তাহলে এইভাবে আমরা দিস ইজ অ্যান্সারগুলো এইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে এটাও নিশ্চয়ই খুব সহজভাবে বুঝতে পারার কথা। এবারে আমরা যেহেতু অরবিটাল সম্বন্ধে আমরা খুব ভালো মতো কনসেপ্ট নিয়ে ফেলেছি, এর পরের স্টেপ হচ্ছে আমাদের যে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো আছে, বিভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তাদের অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হয়। তো এ নিয়ে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন মতবাদ দিয়েছেন। তার মধ্যে গ্রহণযোগ্য যে মতবাদগুলো আমরা সেখানে পাওয়া যায় কয়টি, 3টি মতবাদ পাওয়া যায়। তো এক্ষেত্রে 3টা মতবাদের আমরা ফার্স্টলি দেখতে পাবো যে দিস ইজ লিখে ফেলো, দিস ইজ বিজ্ঞানী পাওলি, আমরা গ্রাম বাংলা এটাকে পলিয়াপা বলে ডাকি, ঠিক আছে। দিস ইজ পলির বর্জন নীতি, হ্যাঁ বর্জন নীতি, এক্সক্লুশনস ল। ওকে, পাউলিস এক্সক্লুশনস ল, দিস ইজ পলির বর্জন নীতি। অ্যান্ড দিস ইজ আমরা এরপরে পড়বো আব্বান নীতি, লিখো আউফ বাউ নীতি, হ্যাঁ আউফ বাউ নীতি। আচ্ছা, এরপরে আমরা দিস ইজ পড়বো হিরো হুন্ডার নীতি, লিখো দিস ইজ হুন্ডের নীতি, হুন্ডের নীতি। তো এগুলোর প্রত্যেকটাই খুব বেসিক সহকারে খুব ডিটেইলি আমাদের শিখতে হবে, ঠিক আছে। তো তার মধ্যে তোমাদেরকে এইটুকু শেখাবো যে আউফ বাউ নীতি, যেটা আমাদের 1s2 2s2 2p6 ইত্যাদি ইত্যাদি, তোমরা এমন জিনিস শেখো যে এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা, ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু আমরা শর্ট টেকনিকে বিভিন্ন জিনিস টেকনিক করবো যে একটা ফরম্যাট দিয়ে, যেমন তোমাদেরকে আমি পর্যায় সারণীটা যদি কেউ প্র্যাকটিস করে থাকো তাহলে দেখবা যে পর্যায় সারণী তোমাদেরকে যে টেকনিকে আমি শিখিয়েছি সেই পর্যায় সারণীটা তোমাদের মানে এমনভাবে ব্রেনের মধ্যে ঢুকে যাবে যে কোনো টাইম তুমি পর্যায় সারণী ড্র করতে পারবা, একটা মৌলের অবস্থানও কিন্তু তুমি লিখে দিতে পারবে বা বলতে পারবে। ঠিক তাই আমি এই আউফ বাউ নীতি সম্বন্ধে, এটা আজকে হবে না, নেক্সট ক্লাসে আসবে, একটা ছোট্ট একটা থিম বলবো, সেই থিম দিয়ে তুমি যে কোনো সময়
তুমি 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস কয়েক সেকেন্ডের মধ্যে পারবে, তোমাকে মুখস্থ রাখতে হবে না, এটা তোমার অটোমেটিক্যালি, তুমি না চাইলেও তোমার ব্রেন থেকে এটা বের হবে। কথা বুঝতে পেরেছ? তাহলে সেক্ষেত্রে আমরা শিখবো, এটা লং টার্ম, এটার ক্লাস নিতে আমার একদিন লেগে যাবে, ঠিক আছে? তো আউকবাউ নীতির এটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। আজকে আমরা শিখবো পলির বর্জন নীতি। তো তোমরা সুন্দর করে হেডিংস দাও, বিজ্ঞানী পাউলিস এক্সক্লুশনস ল। আচ্ছা, তো এই পলির বর্জন নীতি ইনি যে গবেষণাটা করেছিলেন সেটা আমি বলছি, তবে ইনি যেটা বলেছেন যে একই সাব অরবিটাল বা এসের ক্ষেত্রে তো আমরা অরবিটাল বলি, সাব অরবিটাল এ থাকা দুটি ইলেকট্রন এর জন্য প্রযোজ্য। কথাটা বুঝে নাও ভালো করে। আচ্ছা, তো প্রথমত আগে আমরা এই পলির বর্জন নীতিটা কি সেটা তোমরা সুন্দর করে আগে একটু লিখে নাও, আমার বইয়েও দেওয়া আছে দারুণ করে, আমি আরেকবার বলে দিচ্ছি এর নীতিটা কি। লিখো, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। ওকে, এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ একটা পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান এক হবে না। তো এক্ষেত্রে আমরা এটা বলতে পারি, তবে এক্ষেত্রে কি হয়, সাব অরবিটালে বিবেচনা করতে হয়। যেমন আমরা দুটি ইলেকট্রন যদি এরকম বিবেচনা করি, সাপোজ পি এক্স এর দুটি ইলেকট্রন আছে, এই দুটি ইলেকট্রনের বিবেচনা করব। পি ওয়াই এর ক্ষেত্রে আমরা যদি থাকে সেই দুটির ক্ষেত্রে বিবেচনা করব। ক্লিয়ার? আবার একই শক্তি স্তরে থাকা যদি এরকম হয়, তোমরা যদি দেখো সাপোজ তৃতীয় শক্তি স্তরে 3s এর দুটি ইলেকট্রনের ক্ষেত্রে বা 3p এর দুটি ইলেকট্রনের ক্ষেত্রে এমন নয় যে একটা হচ্ছে 3s এর আর একটা 4s এর, এইরকম ভিন্ন শক্তি স্তরের ক্ষেত্রে নয়, একই শক্তি স্তরে। অর্থাৎ কি, যে কোয়ান্টাম সংখ্যায় থাকবে সেই কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন উপস্তরের ক্ষেত্রে এই তুলনা বা এই নীতিটা প্রযোজ্য। তাই তো বলা হয়েছে এরকম যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের, তবে এই ক্ষেত্রে বিজ্ঞানী মানুষ তো কথাগুলো কি খুবই আধ্যাত্মিক কথা, কিন্তু তার তর্জমা আমাদেরকে বুঝে নিতে হয়। একটি পরমাণুতে দুটি ইলেকট্রন বলতে একই উপশক্তি স্তরে থাকা দুটি ইলেকট্রনের ক্ষেত্রে বা একই শক্তি সম্পন্ন অরবিটালে থাকা ইলেকট্রনের ক্ষেত্রে। তার মানে কোয়ান্টাম সংখ্যা কী হতে হবে? একই হতে হবে। অর্থাৎ কি 3s 4s এরকমটা না, 3p 4p এরকমটা না, 3s 3p হতে পারে, 3p এর মধ্যে হতে পারে, বা 3s এরই কি দুটি ইলেকট্রনের মধ্যে হতে পারে। তো আমরা এই কথাটা দেখো, আরেকবার বলো, তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে। একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। তেমন 4টার মধ্যে দেখা যাচ্ছে প্রথম 3টা একই রকম হতেও পারে, বা 4টার মধ্যে 3টা একই রকম হলেও অবশ্যই একটার মান কী হবে? আলাদা হবে। সো সেটা আমরা একটু দেখব। এবার এটা তুলনা করার জন্যে আমরা ছোটোখাটো একটা হিসাব দেখতে চাই। সাপোজ হিলিয়ামের ক্ষেত্রে যদি বলি, আমরা হিলিয়াম এর যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা তোমাদেরকে দেখায়, নিউক্লিয়াসের পরে যে প্রথম শক্তি স্তর আছে, এই প্রথম শক্তি স্তরে টোটালি ইলেকট্রন থাকে 2টা, তাই না বলো তো? তাহলে এখানে প্রথম শক্তি স্তর, তার মানে হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি 2, এখানে 4 জানি, তার মানে এর মধ্যে 2টি প্রোটন থাকে, 2টি ইলেকট্রন থাকে অ্যান্ড 2টি নিউট্রন থাকে, তাই না বলো তো? সো তাহলে আমরা প্রথম ইলেকট্রন, তার মানে এটাকে আমরা সাপোজ E1 ধরলাম, এটাকে E2 বললাম। ক্লিয়ার? তাহলে আমি যদি প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে বলি, সাপোজ প্রথম ইলেকট্রন এর জন্য আমাদের ডেটাগুলো কি হতে পারে? ওকে, তোমরা বলবে প্রথম ইলেকট্রনের জন্যে আমরা নিউক্লিয়াসের পরে এটার কক্ষপথ, অর্থাৎ দিস ইজ n এর মান, প্রথম কক্ষপথ না? দেখো তো এটা আর কি কোনো কক্ষপথ আছে? নিউক্লিয়াসের পরে কি আর কোনো শক্তি স্তর আছে? না। হিলিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা অনলি 2, তাহলে এই 2 পারমাণবিক সংখ্যা প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। দ্বিতীয়তে কয়টা? 8টা। তাহলে এইভাবে যেহেতু আমরা সিকুয়েল জানি, তাহলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, আর হিলিয়ামেরও কয়টা? 2টা ইলেকট্রন। সো প্রথম ইলেকট্রনের জন্য আমরা যদি কোয়ান্টাম সংখ্যার মানগুলো বলি, তাহলে তোমরা আমাকে বলো n এর মান কত হবে? 1। অর্থাৎ এই হিলিয়ামের প্রথম ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে আছে,
তার মানে তার জন্য অরবিট বা কোয়ান্টাম প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত 1। এন এর মান যদি 1 হয় তোমরা নিশ্চয়ই জানো এল এর মান কত হয় 0 হয়, n-1 মানে এল এর মান 0। তাহলে এবার আমাকে বলো এল এর মান যদি 0 হয় এম এর মান কি 0 সহ প্লাস মাইনাস এল, তার মানে গোষ্ঠী শুদ্ধই 0। এবার একটু বলো আমাকে এই দুটি ইলেকট্রনের মধ্যে আমি যদি একটাকে ঘড়ির কাঁটার দিকে বিবেচনা করি আরেকটাকে ঘড়ির কাঁটার বিপরীতে বিবেচনা করতে হবে। সো তাহলে প্রথম ইলেকট্রনটাকে আমরা ঘড়ির কাঁটার দিকে যদি বলি তাহলে তার জন্য এস এর মান -12 আমরা ধরলাম। ক্লিয়ার? এখন দ্বিতীয় ইলেকট্রনের জন্য, দ্বিতীয় ইলেকট্রন সেকেন্ড ইলেকট্রনের জন্য কি বলতে পারি দেখো তো। দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা এরকমটা বলতে পারি যে এন এর মান কি হবে। অনেকে বলে ভাই প্রথমটার জন্য যদি এন এর মান 1 হয় তাহলে দ্বিতীয়টার জন্য এন এর মান তো 2, তাই না? আরে পাগলা, এটা তো আর সিরিয়াল না যে 1 এর পর 2 এরকমটা না, এটাও কিন্তু প্রথম কক্ষপথ, ইলেকট্রন দুটো আছে ঠিক আছে, কিন্তু এন এর মান কত, এটার জন্য 1, আবার সিরিয়ালি 2 মারো না তোমরা। ওকে, তাহলে দিস ইজ অলসো 1। তার মানে কি দ্বিতীয় ইলেকট্রনটাও কি প্রথম শক্তি স্তরে আছে। কেন তোমরা এরকম হয় না, ধরো ফার্স্ট বেঞ্চে বসে আছো, 4 জন বসে আছো, তাহলে এই বেঞ্চটা হচ্ছে ফার্স্ট বেঞ্চ, তার মানে কি প্রথম জন 1 নম্বর বেঞ্চে, দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন কি 1 নম্বর বেঞ্চে আছে। তার মানে কি এখানে যে দুটো ইলেকট্রন আছে দুটো ইলেকট্রনই কি প্রথম শক্তি স্তরে আছে, তার মানে এর জন্য এন এর মান 1, এর জন্য এন এর মান 1। সো এবার তাহলে এল এর মান কত হবে, এটাও 0 হবে। এখন এটা যদি 0 হয় তাহলে এম এর মানও নিশ্চয়ই কি হবে, 0ই হবে। এম এর মানও কি, দিস ইজ 0, এম ইকুয়াল 0। এবার আমাকে দেখো, এবার কাহিনী জমে যাবে। কি হবে, এস এর ভ্যালু। আচ্ছা নিশ্চয়ই একই সাব অরবিটাল বা একই অরবিটালে থাকা দুটি ইলেকট্রন, যেহেতু এস এর কোনো সাব অরবিটাল নাই তাহলে এস এর দুটি ইলেকট্রন, এই একটা ইলেকট্রন অ্যান্ড এই আরেকটা ইলেকট্রন। তো আমি কিন্তু এটা খুব দারুণ করে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো একজন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আলটিমেটলি আরেকজন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, এবার এটা একদম মানে কি চিরসত্য কথা, তাই না বলতো। সো তাহলে এটাকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে -12 পেয়ে থাকি তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে কি হবে, +12। সরি, ওটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে মাইনাস হয়েছিল আর বিপরীতে ঘুরে এটা কি +12 হইল। তাহলে এবার একটু দেখো তো বিজ্ঞানী পলি উনি যে কথা বলেছিলেন, এবং তোমরা এটা কিন্তু মাথায় রেখো, পলি আমাদের দেশের সাপেক্ষে পলি আপা মানে মেয়েদের মতো মনে হলো, ইনি আসলে কিন্তু মেয়ে মানুষ না, ছেলে মানুষ। ওকে, আসলে বিজ্ঞানের অবদানের ক্ষেত্রে মেয়েদের অবদান আছে খুবই অল্প, তাই না বলো তো, হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী আছে। তো যাই হোক, তো সেক্ষেত্রে এই পলি আপাকে মানে এনাকে মহিলা মনে করার কোনো যুক্তি নাই। হ্যাঁ, তাহলে এখন একটু দেখো তো তিনি যা কথা বললেন, একটি পরমাণুতে, এই যে একটি পরমাণুতে হিলিয়াম পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা এক হতে পারে না, মানে একই রকম না। হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ এটা ভাই একই, ঠিকই আছে, এটাও একই মিলেছে, এটাও যা এটাও তা, এটাও যা এটাও তা, কিন্তু দেখো তো এটা আর এটা কি এক মিলেছে, ডেফিনেটলি না। তার 4টা একই হবে না, তবে এমনটা হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে একই সাব অরবিটালে যদি বিবেচনা করো তুমি, যেমন তুমি যদি বলো যে px এর দুটি ইলেকট্রন, তাহলে এই রকম টাইপের ক্ষেত্রে হলে একই সাব অরবিটালের ক্ষেত্রে হইলে যে ঘটনাটা দাঁড়াবে তোমার সেটা হচ্ছে কি, যে প্রথম 3টি একই রকম হবে কিন্তু শুধুমাত্র ইলেকট্রনের ঘূর্ণন এটা হয়ে যাবে আলাদা। অর্থাৎ প্রথম 3টি হচ্ছে কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা। কি ভিত্তিক বলো তো, অর্থাৎ কি এন, এল এবং এম, এটা হচ্ছে কক্ষপথ ভিত্তিক, অর্থাৎ কি এন এর সাথে সম্পর্ক অনুযায়ী এগুলো হয়। আর এইটা যে কক্ষপথেই থাকুক না কেন দুইজনের দুটি ইলেকট্রনের জন্য এই মানগুলোই হয়, তাই এটা কক্ষপথ ডিপেন্ডেবল না, যে কক্ষপথেই থাকুক ইলেকট্রনের স্পিনিং মান হচ্ছে কি এই দুই ধরনেরই হয়। তাই এই জন্য অনেক সময় প্রশ্ন আসে, অ্যাডমিশনের প্রশ্ন, যে কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা কতটি, কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা কতটি, খুবই গুরুত্বপূর্ণ লাইন, লিখে নাও কতটি। এটার অ্যান্সার হচ্ছে কতটি, 3টি, লিখে নাও 3টি। এবং কারা কারা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এরা হচ্ছে কি কক্ষপথ ভিত্তিক কোয়ান্টাম সংখ্যা। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই পলির বর্জন নীতি আমরা এটার মাধ্যমে কিন্তু আমরা এক্সপোজ করতে পারি যে একটা পরমাণুতে দুইটি ইলেকট্রনের 4টা যে কোয়ান্টাম সংখ্যা থাকে প্রত্যেকটা ইলেকট্রনের, তাদের সবগুলো একই রকম হবে না। অর্থাৎ প্রথম 3টি সিমিলার মিলে গেলেও
চতুর্থটি অবশ্যই কি হবে, আলাদা হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে কি হচ্ছে যে পি এক্স আর পি ওয়াইয়ের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি পি এক্স এবং পি ওয়াই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, চতুর্থটি আলাদা না হয়ে তৃতীয়টাও হতে পারে, দ্বিতীয়টাও হতে পারে, মানে এটা আমাদের দেখতে হবে। তো সেই রকমটাও আমরা দেখবো ইনশাল্লাহ। তোমরা জানো যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা জানি দিস ইজ হচ্ছে 7, তাই না বলো তো? ওকে, তো অর্থাৎ পি অরবিটাল বিশিষ্ট আমি কোনো একটা মৌল নিচ্ছি। এছাড়াও 5 নাম্বার আমরা বোরনও নিতে পারি, কোনো অসুবিধা নাই। তো 6 নাম্বার কার্বনও নিতে পারি। হ্যাঁ, তো এখন একটু খেয়াল করে দেখো, আমরা এই নাইট্রোজেনের মনে করো এরকম দিস ইজ 1s2, আপাতত এটা জানো, আমি এটার জন্য টেকনিক তোমাদেরকে শেখাবো। 2s2, 2p কত 3। ওকে, তো এই 2p3 বলতে আমরা এখানে দেখো 2p3 এর আমাদের নিশ্চয়ই 2px আছে, 2py আছে, 2pz আছে, তাই না বলো তো? তো এখন আমি যদি এখানে 3টা যেহেতু ইলেকট্রন আছে, তার মানে প্রত্যেকে আগে একটা একটা করে পাবে। ওকে, পেলো তো? এইবার আমি যদি এখানে তুলনা করি, দেখো এখানে কিন্তু দুইটা নাই, যে একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা বিবেচনা করবো, এই সাব অরবিটালের 2টা নাই। তাহলে এক্ষেত্রে আমার পার্শ্ববর্তী এই অরবিটালের ক্ষেত্রে আমাদের পলির বর্জন নীতি কেমন খাটে সেটা একটু চেক করে নিই। তার মানে কি, এটার সাথে এটা চেক করব, এটার সাথে এটাও আমি চেক করতে পারবো কিন্তু। তো সেই মোতাবেক দেখো তো, এখানে আমি যদি বলি এদের প্রত্যেকে কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে, তাই না বলো তো? তাহলে আমি প্রথম ইলেকট্রন অর্থাৎ 2px, এটা ইলেকট্রন 1 ধরছি আমি এটাকে, অর্থাৎ 2px এর যে ইলেকট্রন সেটাকে আমি প্রথম ইলেকট্রন বিবেচনা করছি। হ্যাঁ, তো সেটার জন্য n এর মান কত তুমি বলো? দিস ইজ কত 2, এই যে দেখো সামনে 2 আছে। এবার এটার জন্য l এর মান হবে আমাদের অরবিটাল অনুযায়ী, তাহলে p অরবিটালের জন্য l এর মান কত হয় 1। এবার তোমরা আমাকে বলবা m, এখানে m এর মান এটা নিশ্চয়ই -1, এটার জন্য 0, আর pz এর জন্য কি +1 পাই আমরা, তাই না বলো তো? সো আমি যদি px এর জন্য, তার মানে m এর মান দিস ইজ কত হচ্ছে -1। আচ্ছা, এবার বলো তো, ইলেকট্রন যেহেতু 3জন একই রকম থাকলে, একটা একটা করে থাকলে প্রত্যেকের অভিমুখ কিন্তু একই দিকে হয়। সাপোজ এইটা সবগুলোকে আমি ঘড়ির কাঁটার বিপরীতে বিবেচনা করছি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে বিবেচনা করলে তাহলে এটার মানে হচ্ছে কি +12, এটাও +12, এটার জন্য কি +12। তাহলে px এ যে ইলেকট্রনটা আছে তার জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে এইটা, এবং তার জন্য ইলেকট্রনের ঘূর্ণনের মান হচ্ছে কি এটা। সো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পেয়েছি, এবার এস এর ভ্যালুটা তাহলে কত বসাবো বলো তো? দিস ইজ +12। ওকে, এবার আমরা পরেরটার ক্ষেত্রে দেখি। এবার 2py এর ক্ষেত্রে একটু মিলাই আমরা। 2py এর ক্ষেত্রে তার মানে n এর মান এক্ষেত্রেও কত 2, l এর মান p এর জন্য দিস ইজ অলসো 1, ঠিক কিনা? এখন একটু তাকাও, খুব ভালো করে তাকাবা সবাই। হ্যাঁ, এখানে py এর জন্যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা কত বলো তো বাবুরা? দিস ইজ 0। সো তাহলে m এর মান আমি বললাম দিস ইজ 0, কিন্তু খেয়াল করে দেখো তো এস এর মানটা কি হবে? এস এই ইলেকট্রনটা এইটার মতো সিমিলার না, দাও তো অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েছি আমি, তাহলে সেক্ষেত্রে অ্যান্টি ক্লক যদি আমি দিই দিস ইজ +12ই হবে। তবে একটু জ্ঞাতব্য বিষয়, দেখো এটা আমি আমার ইচ্ছা মতো দিয়েছি, আমি ঘড়ির কাঁটার বিপরীত, তুমি ঘড়ির কাঁটার দিকেও দিতে পারো, এটা তোমার বাপের সম্পত্তি, তুমি যেদিকে ইচ্ছা দিতে পারো। ক্লিয়ার? তাহলে যেমনভাবে তুমি দিবা তেমনভাবে এখানে বিবেচনা করা হবে। সো তাহলে এইবার আমরা পলির বর্জন নীতি, যে 2টি সাব অরবিটালের ক্ষেত্রে একই শক্তির হতে হবে, একই শক্তি, এটাও 2 2 2, ঠিক কিনা? সো একই শক্তি স্তরে বিদ্যমান 2টি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সিমিলার হবে না। মিলাই দেখো, হ্যাঁ এটা সেম হয়েছে, 2টি ইলেকট্রন জন্য এটা হচ্ছে কি ইলেকট্রন E2, দ্বিতীয় ইলেকট্রন জন্য আমরা বলতে পারি এখানে দিস ইজ সেম, l এর মান দিস ইজ অলসো সেম, s এর মান সেম, বাট এটা নট সেম, ঠিক কিনা? তার মানে পলি যে কথাটা বলেছে সেটা এখানেও দেখো অক্ষরে অক্ষরে পালন হয়েছে, অর্থাৎ একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সিমিলার হবে না, অর্থাৎ সর্বোচ্চ 3টা একই রকম হলেও চতুর্থ যে আরেকটা থাকবে বা 4টার মধ্যে যে একটা, সেটা কি হবে? আলাদা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই পলির বর্জন নীতি এইরকম কোনো একটি উপশক্তি স্তরে থাকা
দুটি ইলেকট্রনের ক্ষেত্রে তোমরা অনায়াসেই কিন্তু এটাকে চেক করতে পারবে যে কোনটা আসলে সম্ভব, কোনটা সম্ভব না, অর্থাৎ পলির বর্জনীতি কোনটা মানছে, কোনটা মানছে না। কথা কি বুঝতে পেরেছ? তাহলে আজকের ক্লাসটা আমাদের কি কি ছিল দেখো তো। কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ কি বিভিন্ন শক্তি স্তরে অরবিটাল এবং তার ইলেকট্রন সংখ্যা গণনা শিখেছি আমরা। এছাড়াও স্পিন কোয়ান্টাম সংখ্যার মান এবং এর মান দিয়ে আমরা অরবিটাল সংখ্যাও গণনা করা শিখেছি এবং ইলেকট্রন সংখ্যা। সেই সাথে আমরা শিখলাম কি ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো আছে তার মধ্যে হচ্ছে কি পলির বর্জন নীতি, এটা নিয়ে আমরা ব্রিফ করলাম। একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান সিমিলার হবে না, অর্থাৎ এই 4টার মধ্যে যে কোনো একটা কি থাকবে, অমিল থাকবে, আর যদি থাকে সেটা হচ্ছে কি পলির বর্জন নীতিকে সমর্থন করবে। আশা করছি তোমাদেরকে যেভাবে ক্লিয়ার কাট ধারণা ধীরস্থিরভাবে দেওয়ার চেষ্টা করেছি তোমরা প্রত্যেকে একটু ধীরে ধীরে দেখবা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত, সবার সুস্থতা কামনায়, আল্লাহ হাফেজ।